হ্যালো, গুড ইভিনিং। আমি না আজকে খুব গল্প বলার মুডেই রয়েছি, কেননা আজকে সকাল থেকে প্রচুর ক্লাস করেই সন্ধ্যাবেলা বাড়ি ফিরেছি। ফিরে এসে তোমাদেরকে বললাম খুব জমিয়ে মাংস ভাত খেয়েছি। খেয়ে তারপরে আমার যে হবু সম্বন্ধী, মানে আমার ছেলের হবু শাশুড়ি মা, সে প্রচুর গিফট পাঠিয়েছে, তো মনটাও খুব ভালো হয়ে গেল। প্লাস ছেলে মেয়ে দুজনেই একটু বেরিয়েছে, ঘরে শুধু আমি আর সিম্বা আছি। সিম্বা ওই যে ওখানটাতে শুয়ে রয়েছে, আমার গল্প শুনতে শুনতে ও ঘুমিয়ে পড়ছে। কতক্ষণ আমার সাথে এখানে বসে খেলছিল, এখন এখানে রেস্ট করছে। তো যাই হোক, তা আমি ভাবলাম যে আজকে মাদার ডেতে তো আমি ছোট একটা শর্টস পোস্টই করেছি, ওটা জাস্ট একটা ভিডিও ক্লিপিং, বললাম যে ওই মানে ওটিতে আমার কি হয়েছিল, একটা মজার ঘটনা, তোমাদের সবার ভালো লাগবে সেটা বললাম। তা এখন আমি প্রথম থেকেই বলি যে আমার দুটো ছেলে মেয়ের মানে কি করে হলো, তার হওয়ার আগের ফেজ, হওয়ার পরে মানে এত কম গ্যাপে কেন দুটো বাচ্চা। তো তার একটু ছোট্ট মানে অল্প করেই ভিডিও পোস্ট করবো, কারণ ভিডিও বেশি লেন্দি হয়ে গেলে তোমরাও বোর হয়ে যাও। তা আমি ভেবেছিলাম অ্যাকচুয়ালি যে আমি একদম আমার রুট থেকে শুরু করব আমার ব্লগগুলোয়, যে আমি কি করে একটা দেশ থেকে আরেকটা দেশে এলাম, আমার বাবা মা কি করে স্ট্রাগল করে আমাকে বড় করলো, তারপর আমার পালিয়ে যাওয়ার বিয়েটা, মানে আমি কি করে বড় হলাম। বাট এত এক্সাইটেড হয়ে যাচ্ছি, তোমাদের সবার এত মোটিভেশন আর এত ডিম্যান্ডে যে গল্প শুনবে তোমরা, তো সেই জন্য না গল্পগুলো ঠিক ফ্লোতেও যাচ্ছে না, মানে একটু আধা খাচড়া হয়ে যাচ্ছে। বিয়ের গল্পটা পালিয়ে যাওয়ার বলেছি, তারপরে তো কি করে বরের সাথে সংসার করলাম, সেগুলোর তো একটা ফেজ আছেই। বাট আজকে যেহেতু মাদার্স ডে, মাতৃদিবস, তার জন্য মনে হচ্ছে না এই পার্টটা খুব আজকে মানে মুডে রয়েছে। গল্প হচ্ছে কি একটা মুডের ব্যাপার, মানে যারা শুনছে তাদেরও ভালো লাগা দরকার, কেননা অবভিয়াসলি তোমরা ওই এনার্জিটা ফিল করবে আমার গল্পের মধ্যে। তো আজকে আমি একদম হাই ভাইব্রেশনাল এনার্জিতে রয়েছি মাদারহুডে। রোজই আমি বিং আ মাদার সেলিব্রেট করি, কারণ আই এম রিয়েলি প্রাউড। আমার মা হতে কেন জানি না, মানে আমি জানি না, মানে আমার খুব ভালো লাগে মা হতে। আমি কাউকে ক্রিটিসাইজ, কাউকে ছোট বড় কিচ্ছু করছি না। এক একটা মানুষের এক একটা পার্সপেক্টিভ হতেই পারে, কেউ মা হতে চায় না, বাট আমি মা হতে চেয়েছি। ভগবান সেই আশীর্বাদটা দুহাত ভরে করেছে, মা হয়েছি, দুটো কিউট কিউট সন্তানের মা হয়েছি। অ্যান্ড আমি এভরি সেকেন্ড এই মাতৃত্বটাকে মানে এত বেশি অনুভব করি, এত বেশি এনজয় করি। তো যাই হোক, অনেক লেন্দি করে ফেলছি, ইন শর্ট বলি। আচ্ছা, 2004, ঠিক আছে, আমি তো বিয়ে করেছি 2000 সালে, আমি রেজিস্ট্রি করেছিলাম। তারপরে তো তোমরা সবাই জানো 1 বছর আমাকে আমার বাবা মা বাড়িতে আটকেই রেখেছিল, বরের কাছে আসতে দেয়নি। তারপরে 2001-এ আমি বাড়ি থেকে পালিয়ে চলে এসেছিলাম। আসার পরে তারপর আমাদের সংসার শুরু হলো। তারপর হঠাৎ করে, যেহেতু খুব কম বয়স ছিল, তো কোনো প্ল্যানিং করিনি, কোনো নলেজ ছিল না। তারপরে বিয়ের পর যেহেতু 5 বছর বাবা মা কোনো যোগাযোগ রাখেনি, তো অ্যাজ সাচ সেরম কোনো গাইডেন্স বা সেরম কিছু পাইনি। খুব নর্মাল, যেরকম ইউনিভার্সাল মানে ইউনিভার্স যেরকম ভাবে ব্লেস করেছে, যেরম ভাবে গেছে, ওরম ভাবেই খুব একটা কষ্টকাঠিন্য করতে হয়নি। প্রেগনেন্ট হয়ে গেলাম, আর আমার ছেলে হয়েছে। আমার বর তখন একটা অফিসের কাজে ভুবনেশ্বর গেছিল, ওদের যেই অফিসটাতে আছে তার একটা ব্রাঞ্চ অফিস ছিল ভুবনেশ্বরে। ও না সেটা তখন ও অ্যাডমিনিস্ট্রেটিভ একটা মানে আরো একটা উঁচু পোস্টে ছিল, এখন তো অনেকটা উঁচু পোস্টে। তো ওইখান থেকে ওর ওপরে দায়িত্ব পড়েছিল ভুবনেশ্বরের ব্রাঞ্চটা ক্লোজ ডাউন করার। তো তখন ও 2 দিনের জন্যই যাচ্ছিল অফিসিয়াল কাজে। আমিও ঘ্যান ঘ্যান করে ক্র্যাঙ্কি করে, নতুন বিয়ে করেছি তো বরকে সারাক্ষণ একটু জড়িয়ে ধরে থাকতে ভালো লাগতো, সারাক্ষণ কাছে কাছে থাকতে ভালো লাগতো। তো ঘ্যান ঘ্যান করলাম, করে বললাম যে আমি যাব আমি তোমার সাথে। ঘ্যান করলাম, করে আমার বর আমায় 2 দিনের জন্য ভুবনেশ্বর নিয়ে গেছিল। তো ওখানে গিয়ে আমি কনসিভ করেছিলাম আমার ছেলেকে। তারপরে তো বাড়িতে এলাম, তারপরে জানতে পারলাম যথারীতি কিছুদিন পর দ্যাট আই গট প্রেগনেন্ট। তো ছেলের মানে উৎস হচ্ছে গিয়ে ভুবনেশ্বর। আর খুব মজার ঘটনা হচ্ছে গিয়ে আমার মেয়ে হয়েছিল শান্তিনিকেতন। মানে ছেলে হয়ে যাওয়ার পর, ছেলের তো কি করে সিজার মিজার হলো, এগুলো তো তোমাদের সাথে ওই শর্টসটাতে আর ছোট্ট একটা ভিডিও পোস্ট করেছি, ওটাতে বলেছি। তো ওটা আরেকটু ডিটেলস আরেকদিন বলবো। ওরকমই আর কি, মানে প্রেগনেন্ট অবস্থাতে খুব একটা কমপ্লিকেশন আমার হয়নি। আমার ডক্টর রঞ্জিত চক্রবর্তী ছিল, উডল্যান্ডে আমার 2টো বাচ্চাই হয়েছে, 2টো সিজারই উডল্যান্ডে হয়েছে, কোনো কমপ্লিকেশন ছিল না। স্টিল আমার খুব নিডেল ফোবিয়া ছিল, আর অল্প বয়স ছিল, তো একটু নর্মাল ডেলিভারিতে খুব মানে হয় না, খুব ট্রমা ছিল। তারপরে বাড়ি থেকে কোনো লোকজন ছিল না, তো সেই জন্য ভাবলাম, আমার বর তো মানে গভর্নমেন্ট সার্ভিস করে না, কোনো বিজনেসও করে না, প্রাইভেট ফার্মে জব করে। তো অবভিয়াসলি টাইমের ব্যাপারে খুব পার্টিকুলার। ও একদম সকাল 7টায় বেরিয়ে যেত, রাত 9টা 9:30 ফিরতো। তা আমি ভাবলাম যদি নর্মাল ডেলিভারি হতে গেলে না, হঠাৎ করে যখন তখন পেন ওঠে, কখনো জল ভেঙে যায়, অনেক রকম কমপ্লিকেশন থাকে। তো আমার সেরকম কোনো ম্যান পাওয়ার ছিল না যে আমাকে টেক কেয়ার করে সাথে সাথে তুরন্ত হসপিটালে ভর্তি করাবে বা কিছু করাবে। তো সেই জন্য আমরা ওই রিস্কটা নেইনি, ডক্টরকে বলেছি সিজার করিয়ে দিতে। আর আমার
বরের কোম্পানির থেকে ইন্স্যুরেন্স কাভারেজ ছিল, মানে দুটো প্রেগনেন্সির টাকা পয়সাও পুরো হাজবেন্ডের অফিস থেকেই করেছে। তো অবভিয়াসলি ওটাকেই আমরা ফার্স্ট নিয়েছি যে সিজারই হয়ে যাক। তো যাই হোক, 2004-এর 22শে মার্চ আমার ডেট পড়লো, উডল্যান্ডে গেলাম, সকাল 6টায় ভর্তি হয়েছিলাম। তারপরে তো তোমাদেরকে ওই মজার গল্পটা বলেছি যে ডাক্তার কি মজা করেছে। আর ডাক্তার বসতো হচ্ছে নাইটিঙ্গেল হসপিটাল না সরি নাইটিঙ্গেল ক্লিনিকে, হ্যাঁ, যেটা নাকি থিয়েটার রোডে। তো ওখানে উনি বসতো। তো প্রত্যেক মাসেই যেটা নর্মাল চেক আপ ছিল, আলট্রাসোনোগ্রাফি 2-3টে করানো, তো ওইগুলো তো প্রসিজিওরে যেতাম। আর নাইটিঙ্গেলের পাশেই আমার বরের অফিস ছিল। তো আমি বাড়ি থেকে ক্যাবে করে ওখানে পৌঁছে যেতাম, ওখানে বসে থাকতাম, যেহেতু অনেকটা টাইম কনজিউমিং, বসে থাকতে হতো, রিপোর্ট দেখাতে হতো। তারপরে আমার বর 1 ঘন্টার জন্য অফিস থেকে ছুটি নিয়ে আসতো, ডক্টরের সাথে কথা টথা বলে তারপরে দুজনে একসাথে বাড়ি ফিরতাম। তো এরকম করে তারপরে যখন 9 মান্থ হলো তখন এরকম ডক্টর একদম কথা টথা বলে ডেট ফেট দিল। দেওয়ার পরে আমাকে যখন সকালবেলা ড্রেসিং করছে সকাল 6টার সময়, একদম সকালবেলা তো খালি পেটেই যেতে হয় যেহেতু সিজার হবে, কিছুই খাইনি। তো যাওয়ার পরে পুরো ওই চ্যানেল ফ্যানেল করে দিল, তারপরে পেট টেট পুরো রেজার দিয়ে ক্লিন করে দেয় যেহেতু পেট কাটবে। তো করার পরে তারপরে যখন স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে তো বুকের ভেতর জান উড়ে গেছে। আগেই জানতে পেরে গেছি যে ডক্টর বলেছে তখন না স্পাইন অ্যানাস্থেশিয়া প্রথম শুরু হয়েছে, মানে ফুল অ্যানাস্থেশিয়া হচ্ছে না, লোকালও হচ্ছে না, পুরো স্পাইনে অ্যানাস্থেশিয়া দেয়, যাতে নাকি মানে বেবিদের জন্য খুব ভালো সেটা, মানে বাচ্চাদের শরীরের ওপর অ্যানাস্থেশিয়ার কোনো এফেক্ট পড়ে না, ইম্প্যাক্ট পড়ে না, তার জন্য স্পাইনে অ্যানাস্থেশিয়া দেবে। তা আমার তো ওটা ভেবে বোধহয় জবের থেকে শুনেছিলাম, তবের থেকে রাতের ঘুম উড়ে গেছে। আমি ভাবছিলাম বোধহয় স্পাইনাল কর্ড মানে ওরকম একটা শক্তপোক্ত মানে মেরুদণ্ড যেটা, সেটার মধ্যে সুচ বোধহয় কত ইঞ্চি সুচ ঢোকাবে তার কোনো ইয়ত্তা নেই। ভেবে তো মানে সারাক্ষণই মানে ভাবতাম আর গুগলে দেখতাম যে ওটা কি করে হয় কি করে না হয়, এসব ভাবতাম টাবতাম। যাই হোক, তো সেগুলোর তো মানে আলটিমেটলি দেখলাম মানে কোনো কিছু বুঝতেই পারিনি। ভালো ডাক্তার ভালো হসপিটাল হলে যা হয় সেই প্রিভিলেজটা পেয়েছি ডেফিনেটলি। তো ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার অনেকক্ষণ ওই হয় না 10-15 মিনিট ডাক্তার আসছে না, ঠিক ওটির গেটের বাইরেই আমাকে স্ট্রেচারে শুইয়ে রেখেছে। অনেকগুলো গেট হয় তো ওটির, তোমরা যারা ঢুকেছো তারা ডেফিনেটলি জানো। তো প্রথম একটা গেটে ঢোকালো, তারপর আরেকটা গেটে গেলাম, ওখানটাতে কিছুক্ষণ ওয়েট করছি। এবার আমি তো মানে ভগবানকে ডাকছি কি হবে। তারপর হঠাৎ করে দেখতাম ডাক্তার একদম 6.5 ফুট লম্বা, ব্যাপক হ্যান্ডসাম দেখতে, ডক্টর রঞ্জিত চক্রবর্তীকে। ঢুকে এসে বললো, কিরে একে এখানে ফেলে রেখেছিস কেন, চল ঢোকা, একে কাটবো এবার। আমি বললাম, ডাক্তারবাবু প্লিজ আপনি কি বলছেন এরকম, মানে তখন অল্প বয়স ছিল তো ভয়ে তার মধ্যে অবস্থা খারাপ হয়ে গেছে, ফার্স্ট টাইম মা হবো। তারপর ডাক্তার ঢুকিয়ে দিল প্রত্যেকটা হোল, মানে অল টোটাল প্রসিডিওরটা ডাক্তার 25 মিনিটে কমপ্লিট করে ফেলেছিল। আমার কোনো আইডিয়া ছিল না ভাই, মানে 15 মিনিটে পেট কাটলো, বাকি 15 মিনিটে বোধহয় ক্লিন করে স্টিচ করে দিল। তার মধ্যেই বাচ্চা মানে পুরো পেট থেকে কেটে আস্তেই করে বার করে নিল। তো ওরকম তো তোমাদের বললামই যে যখন নাকি মানে আমাকে প্রথমে একটা স্পাইনে হালকা করে একটা কি স্প্রে দিল, স্প্রেটা ওয়াজ কোয়াইট এক্সপেন্সিভ ডক্টর যেটা বলেছিল। তো সেটা দেওয়াতেই আমার অর্ধেক মানে ভাবো 70% আমার অবশ হয়ে গেছে। তারপরে আমাকে বললো সোজা হয়ে বস, এরম করে বসলাম, এরম কর, এরম করলাম। তারপরে মনে হলো টিটেনাসও বোধহয় তার থেকে বেশি লাগে, তার থেকে কম লাগলো, টুই করে একটা ইঞ্জেকশন দিল। মানে উইদিন আ ফ্র্যাকশন অফ সেকেন্ড ওটা যেই নাকি পুশ করলো, করার সাথে সাথে আমার থাই থেকে লোয়ার পোর্শন মনে হলো ওটার আমার বডির কোনো পার্ট নেই, মানে আমার আর কিছু ফিলিং কিছু নেই। আমাকে শুইয়ে দিয়ে আমার নাকের ওপর দিয়ে একটা এরকম মানে এরকম ভাবে স্ট্রেচ শুয়ে আছি, সামনে দিয়ে একটা গ্রিন কাপড় দিয়ে দিল। তো ডক্টররা তো দাঁড়িয়ে সার্জারি করছে, ডক্টরদেরকে দেখতে পাচ্ছি, আশেপাশে সব দেখতে পাচ্ছি, শুধু আমার পেটের লোয়ার পোর্শনে ওপারে কি হচ্ছে সেটা দেখতে পাচ্ছি না। তো সারাক্ষণই জিজ্ঞেস করছি, ডক্টর বেরোলো, কি হলো ডক্টর, কি হয়েছে, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। মানে ডাক্তারের থেকে আমি বেশি এক্সাইটেড। ওটিতে খুব সুন্দর মিউজিক, গান ফান চলছে, বলিউডের গান চলছে, ওটির গ্লাসগুলো ঝকঝকে, আশেপাশে গাছ ফুল পাখি সব দেখতে পাচ্ছি জানলা দিয়ে। তো একটা বেশ মানে সুন্দর একটা মনোরম পরিবেশ ছিল, তো তার জন্য খুব ভালো লাগছিল। আর ডক্টরও ওরকম কনফিডেন্টলি সার্জারি করছে। আর ডক্টর অজয় কান্তি পাল ছিল পিডিয়াট্রিক ডক্টর। তো দুজনে মিলে না ওদের দুজনের একটা মানে বন্ডিং আছে, ওরা একটা গ্রুপ। তো ডক্টর মজা করে বলছে কি যে অজয় কান্তি পাল উনি বলছে, এই কিরে তোর কি হয়েছে, ছেলে হয়েছে। ডক্টর বলছে কি না মেয়ে হয়েছে। আরে দূর, ছেলে হয়নি, ওর মেয়ে হয়েছে। আমি আরে বাবা কি হয়েছে বলুন না। বলে না এই তুই মেয়েটা, তুই কি চাস? আমার একটা কিছু সুস্থ বাচ্চা হলে হলো, তুমি আগে বলো আমার কি হয়েছে। তারপরে বলছে কি না দেখ ছেলে হয়েছে। আমি বললাম ডাক্তার, দেখছি কি ডাক্তার পেটে স্টিচ করতে
কোনো একটা ইম্পর্টেন্ট কথা বলছে আর নার্স কানে ফোন ধরে রেখেছে, ডাক্তার এরকম করে কানে ফোনটা দিয়ে কথা বলছে করে স্টিচ করছে। মানে কি চোস্ত ডাক্তার, আমি ভাবছি। আমি বলছি কি ডাক্তারবাবু আমার বরকে ফোন করুন, আমার বরের সাথে কথা বলবো। এই মেয়েটা কি বলছে, এই ওর বরকে ফোন কর, বরকে ফোন কর। তারপর নার্সরা আমার বরের ফোনে ডায়াল করে দিয়েছে। আমার বরের তো গলা বুক শুকিয়ে গেছে, ও ভেবেছে ওটিতে বউ ঢুকেছে, ডাক্তারের ফোন থেকে ওটি থেকে ফোন আসছে, তার মানে নিশ্চয়ই কোনো বিপদ বা কোনো একটা বাজে সিমটম। তো সেই ভেবে বেচারার তো মানে অবস্থা জান তেজপাতা হয়ে গেছে। তো দেখছে যে হ্যাঁ ডাক্তারবাবু বলুন। দেখি আমার বর ফোনের ওই পার থেকে বলছে, আর আমি এপার থেকে বলছি এই ছেলে হয়েছে। বলছে এই গৌরী তুমি ঘুমাও ঘুমাও, সে কি তুমি ওটিতে বসে কি করে কথা বলছো। মানে ওর ভাবনার অতীত যে ওটির মধ্যে কি হচ্ছে, এইসব ড্রামা চলছে ওটিতে। আর আমি বলছি কি না না আমি ঠিক আছি, ছেলে হয়েছে। মানে ছেলেকে তো ওটি থেকে বার করে ক্লিন করে বাইরে পেশেন্ট পার্টিকে দেখাবে যে ছেলে হয়েছে। আমি তার আগেই ওটা আমার একটা ইয়ে ছিল যে আমি নিজের দমে নিজে পালিয়ে বিয়ে করেছি, বাচ্চা হয়েছে, সেটাও আমি আমার বরকে আগে বলবো। মানে ছোট ছোট ব্যাপারে তখন অল্প বয়স, এগুলো জোশ ছিল আর কি। তো বরকে বললাম, খুব খুশি হলো। তারপরে এখানটাতে আমার স্টিচ ফিচ করে তারপরে বোধহয় উইদিন 15 to 20 মিনিট মতন চাপার করতে পেরেছি। নার্সদেরকে জিজ্ঞেস করলাম কি হচ্ছে, কতক্ষণ হয়েছে, আমাকে কখন বেডে দেবেন। বলতে বলতে কখন নিজেই ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। তারপরে তো যখন মানে জ্ঞান ফিরলো দেখলাম মানে পেটে মনে হচ্ছে যেন কেউ 10 কিলো ওজনের একটা ইটের ইয়ে বেঁধে দিয়েছে। মানে এত যন্ত্রণা, নিজের বডিটাকে নিজে কিছু ফিল করতে পারছি না। বিছানায় শুয়ে আছি, হাতে মাতে স্যালাইন দেওয়া, বাচ্চাকে নার্সারিতে নিয়ে চলে গেছে। তো হ্যাঁ, সেটা ছিল আমার প্রথম ছেলে হওয়ার এক্সপিরিয়েন্স, তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে আমি শেয়ার করব আমার মেয়ে কি করে হলো, সেটাও একটা এক্সপিরিয়েন্স। মানে ছেলের যখন 11 মাস ছিল তখন আমি, আমার বর আর আমাদের একজন ফ্যামিলি ফ্রেন্ড আর মানে ওর বাচ্চা, আমরা সবাই মিলে শান্তিনিকেতন ঘুরতে গেছিলাম। দেন ওখানে গিয়ে আই কনসিভ মাই ডটার। তার জন্য আমার ছেলে মেয়ে 1 বছর 8 মাসের ডিফারেন্স। আর দুজনের মানে ডাকনাম হচ্ছে, ছেলের ডাকনাম কাজু, মেয়ের ডাকনাম পেস্তা। ছেলের ভালো নাম প্রয়াস, মেয়ের ভালো নাম প্রত্যাশা। কেননা আমার হাজব্যান্ডের নাম প্রসেনজিৎ, আমার ভালো নাম সুবর্ণা। তাই গুলো আমি ইউজ করেছি হচ্ছে আমার হাজব্যান্ডের প্রথম নাম দিয়ে, পয়ের অফালা দিয়ে, প্রসেনজিৎ, প্রত্যাশা, প্রয়াস, আর আমার নাম সুবর্ণা, তো দিয়ে শেষ হচ্ছে। তো এরকম ম্যাচ করে করেছে। আর আমি ড্রাই ফ্রুট খেতে খুব ভালোবাসি, কাজু বরফি আমার ফেভারিট, পেস্তাও আমার ফেভারিট। তার জন্য আমি আমার বাচ্চাগুলোর নাম কাজু আর পেস্তা রেখেছি। আর তোমরা প্রচুর ভালোবেসো, যারা বড় আছো আমার ফ্যামিলির এখানে, তারা আমার বাচ্চাগুলোকে প্লিজ আশীর্বাদ করো। আর আমাকেও অনেক অনেক ভালোবাসা দিও, যাতে নাকি আমি আমার দুটো সন্তানকে এখন অবধি যতটুকু ভালো রাখতে পেরেছি, ইভেন সিম্বাকে, মানে আমি ওদের সবাইকে যেন, যেটা নাকি মানুষ হওয়ার প্রথম ক্রাইটেরিয়া, যে ভালো সবার সাথে ব্যবহার করা, হাতে পায়ে সুস্থ থাকা, তো আমার কাছে বিশ্বাস করো অতটুকুই প্রাপ্য। বাকি কি কেরিয়ার করবে, কি বাড়ি করবে, কি গাড়ি করবে, দোজ আর ভেরি নমিনাল, ওগুলো খুব নমিনাল। মানে আমি চাই যাতে মানুষের যে আসল সত্তাটা আমার বাচ্চাগুলো যাতে সেটা বুঝতে পারে, আর ভগবানের আশীর্বাদে যাতে ওরা সুস্থ থাকে, স্বাভাবিক থাকে। দ্যাট ইজ অল আই ওয়ান্ট। আমি মনে করি প্রত্যেকটা মা সেটাই চাইবে। তো হ্যাঁ, আর যারা নাকি খুব সুন্দর সুন্দর কিউট মা আছো, যারা নিজের বাচ্চাদেরকে খুব ভালোবাসো, তারা প্রচুর ভালোবেসো। জানো, সন্তানরা না অ্যাকচুয়ালি আমাদের খুব ব্লেসিং গো। ওদের ওপরে অকারণে মেন্টাল প্রেশার ক্রিয়েট করো না, ওদের থেকে অকারণে আননেসেসারি কোনো কিছু এক্সপেক্ট করো না, তোকে এটা করতে হবে, তোকে ওটা করতে হবে। খুব সুন্দর আর ছোট্ট আমাদের জীবনটা, সেখানে যদি আমরা খুব ভালোভাবে গুছিয়ে বাঁচতে পারি, ছোট ছোট মোমেন্টগুলোকে শেয়ার করতে পারি, তাহলে জীবনটা সত্যিই খুব সুন্দর আর অনেক ভ্যালুয়েবল। তো এখানে অনেক সময় টাকা পয়সা, বাড়ি ঘর, এটা ওটা, পড়াশোনার কেরিয়ার, এগুলো কিছু ম্যাটার করে না। প্রত্যেকটা মুহূর্তকে ভ্যালু করো, ভগবানকে বিশ্বাস করো, আর ওদেরকে প্রচুর ভালোবাসো। ওদেরকে ভালোবাসলে, ওদের যদি তুমি বুঝতে পারো, ডেফিনেটলি দেখবে ওরাও তোমাকে রেসপেক্ট করবে, ওরাও তোমাকে বুঝতে পারবে। তো আননেসেসারি যেগুলো বোকা বোকা প্রোটোকল, অকারণে ওদের উপরে চাপিয়ে দিও না, এত বোঝা চাপিও না। জীবনটা খুব স্বাভাবিক, খুব সরলভাবে বাঁচো। ভালো থাকো সবাই। লাভ ইউ অল, হ্যাভ আ ব্লাস্ট, লাভ ইউ। আর তোমাদেরকে এত কিছু শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে। লাভ ইউ।